পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, বৈঠকে ইইউ রাষ্ট্রদূতদেরকে জানালেন প্রধান উপদেষ্টা। ভারত বসে হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি জানিয়ে সফররত পররাষ্ট্র সচিবকে বার্তা দিল বাংলাদেশ। সংখ্যালঘুদের প্রতি গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা বিক্রম মিস্ত্রি। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ বাদসহ 10 দফা প্রস্তাব পেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদেরকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা এই চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তার। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের 19 সদস্যের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। প্রায় 2.5 ঘন্টা ধরে চলা এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া যে সরকার পছন্দ করছে না সেটিও তাকে জানাতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে কথা জানান। এর আগে তিনি ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক করেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ভারত গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। দেখুন ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন বিক্রম মিস্ত্রি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশি কোনো নাগরিকের কিছু হলেও সেটি এ দেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে নাক গলানোর সুযোগ নেই। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা। Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. বিক্রম মিস্ত্রি আরও বলেন, অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় বলেও জানান তিনি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের স্বার্থ সম্পর্কিত উদ্বেগগুলো উপস্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক বিষয় দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।
সংস্কারের জন্য ৩ থেকে ৪ মাসের বেশি সময়ের প্রয়োজন আছে বলে মনে করেন না বিএনপি। দলের গঠিত সংবিধান সংস্কার কমিটির সদস্যরা জানান, নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করার সময়ের অপচয়। বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন। এ সময় নেতারা বলেন, যাদের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়ায় কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের আগামীতে কোনো নির্বাচনী কাজে আর যুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ তাদের। এ সময় সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা, ইসিতে অর্পণ সহ নির্বাচন সংক্রান্ত 10টি সুপারিশ তুলে ধরেন তারা। যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তাদেরকে একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কেন্দ্রে নিতে চায় বলেও জানান বিএনপি নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করেছে জাতীয় নাগরিক কমিটি। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সার্জিস আলম মুখ্য সংগঠনের দায়িত্ব পালন করবেন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নে 795 জন লোকের অবৈধ পন্থায় জন্ম নিবন্ধন করার অভিযোগ উঠেছে। প্রতিটি অবৈধ জন্ম সনদের বিপরীতে রয়েছে লেনদেনের অভিযোগও। বিষয়টি তদন্তে ইতিমধ্যে মাঠে নেমেছে প্রশাসন। মানিকগঞ্জ থেকে অভি হাসানের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। মানিকগঞ্জ শহর থেকে 37 কিলোমিটার দূরে যমুনার পাড়ে দৌলতপুরে চরকাটারি ইউনিয়ন পরিষদ। নদী গর্ভে বিলীন হওয়ার পর চেয়ারম্যান বাড়ির এই টিনের ঘরে চলছে পরিষদের কার্যক্রম। মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী এই এলাকা টার্গেট করেছিল ভুয়া জন্ম নিবন্ধনকারী চক্রটি। গেল 10 মাসে 795টি ভুয়া জন্ম নিবন্ধন হয়েছে এই ইউনিয়নে, যারা সবাই অন্য জেলার বাসিন্দা। জয়েন করার পর এখানে যে আমাদের দুইটা আইডি থাকে, একটা হচ্ছে চেয়ারম্যানের আইডি, একটা হচ্ছে আমাদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার আইডি। তো আমার আইডিটা চেঞ্জ হয়েছে 28 তারিখে। 28 তারিখের পরে আমি দেখতে পারলাম যে এখানে মানে কয়েকটা অন্য জায়গার নিবন্ধন হয়েছে। তো পরবর্তীতে সেটা আমি আমার আগের যে কলিগ ছিল আলমগীর সাহেব, ওনাকে আমি বললাম, পরে উনি এই তথ্যগুলা উদ্ঘাটন করছে। ধারণা করা হচ্ছে ভুয়া জন্ম নিবন্ধনকারী ব্যক্তিরা রোহিঙ্গা অথবা বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট হতে পারে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এসব ভুয়া জন্মসনদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 23 সালের তো এই কাজ করা আরম্ভ করেছে, ওই রোহিঙ্গা ভোটার টাকার বিনিময়ে এরা কাজ করছে। যেখানে চরকাটি ইউনিয়নে আমরা যখন জানতে পারি যে 795 জন বহিরাগত এখানে জন্ম নিবন্ধন করেছে। আমাদের ইউনিয়নে একটা জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে দেখা যায় কাউরে 10 দিন, কাউরে 15 দিন, এরকম বা 20 দিন বা 1 মাসও ঘুরাইছে। এরকম ধরনের ঘটনা আছে, নজিরবিহীন ঘটনা। আমাদের কোনো প্রকারে এটা দেখতে দেয় না ওরা, কারে কারে করলো, কার কি করলো, কিন্তু 795 হয়েছে এটা সত্য, সরকারের সব লোকই জানে। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে ঘটনাটি। তদন্তে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। এই ক্ষেত্রে আমরা প্রতিবেদন দিব, প্রতিবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় যে নির্দেশনা প্রদান করবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। তো সেক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ ব্যবস্থায় নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এই ঘটনার নেপথ্যে আছেন বড় কোনো সিন্ডিকেট। জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষমতা হাতছাড়া হওয়ার পর পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। পরিবারসহ তিনি মস্কোতে পৌঁছেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে গেলে দেশটির 61 বছরের শাসনামলের লজ্জাজনক ইতি হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টি 1963 সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পরে 1970 সালে হাফেজ আল আসাদ অভ্যন্তরীণ দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এর 1 বছর পর প্রেসিডেন্ট হন হাফেজ আল আসাদ। পরবর্তীতে 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যু হলে তার ছেলে বাশার আল আসাদ বাথ শাসনের দায়িত্ব নেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও 44 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,700 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে গাজীপুর মহানগর কোনাবাড়ির এশরার নগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু এর পরিচালনায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 20টি বাড়িতে 350টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক বিপণন বিভাগ চন্দ্রা অফিসের ডিজিএম প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম, ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম, উপব্যবস্থাপক মোহাম্মদ রায়হান কবির, সহ ব্যবস্থাপক মোহাম্মদ সাইজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। নারীদের শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন বেশি থাকায় বিভিন্ন স্থানে লোম হওয়ার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত লোম বলা হয়। এ কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস হলে এরকম অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম দেখা দেয়। মোহাম্মদ নাজমুল হাসান রিপোর্টে দেখুন বিস্তারিত, জানাচ্ছেন কাউসার আহমেদ। অবাঞ্ছিত লোমের কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঠোঁটের উপর, চিবুক, বুক, পেট বা পিঠে তুলনামূলক মোটা, কালো, কখনো বা একটু ঘন লোম দেখা দেয়। এই অবাঞ্ছিত লোম বৃদ্ধিকে হার্সুটিজম বলা হয়। অবাঞ্ছিত লোম সাধারণত মহিলাদের ক্ষেত্রে মূলত হয়ে থাকে হরমোনাল কারণে, অর্থাৎ কোনো কারণে যদি মহিলাদের যে পুরুষ হরমোন অ্যাক্টিভিটি সেটা কোনো কারণে যদি মহিলাদের বেশি হয় তাহলে সেখানে মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ এখানে দেখা যায় যে ওভারিতে অনেকগুলো সিস্ট থাকে এবং সেগুলো থেকে এক ধরনের মেইল হরমোন সিক্রেশন বেশি হতে থাকে এবং সেই হরমোনাল প্রভাবে শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম তৈরি হয়। পুরুষের শরীরে অল্প পরিমাণে ইস্ট্রোজেন ও নারীর রক্তে অল্প পরিমাণে টেস্টোস্টেরন হরমোন থাকে। যদি কোনো কারণে এই দুটি হরমোনের ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ নারীর শরীরে পুরুষালী হরমোন বেড়ে যায়, তাহলে শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেয়। হরমোনাল ব্যাপারগুলোকে যখন কন্ট্রোল করে নিয়ে আসা হয় তখন তার লোম গজানোর প্রবণতাটা কিন্তু কমে আসে। পাশাপাশি এই লোম গজাচ্ছে সেটাকে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি সেটার ক্ষেত্রে হচ্ছে কিছু আছে টেম্পোরারি চিকিৎসা, এর মধ্যে হচ্ছে ইলেকট্রোএপিলেশন, তারপর ওয়াক্সিং বা থ্রেডিং এই ধরনের করা যেতে পারে যেগুলো টেম্পোরারি রিমুভ করে। এছাড়া কিছু টপিক্যাল মেডিসিন রয়েছে যেগুলো লোম গজানোটাকে ধীরে ধীরে কমিয়ে আনে, এগুলোও দীর্ঘ সময় ব্যবহার করা হয়। পাশাপাশি তার যদি আন্ডারলাইন কজ বা যে হরমোনাল প্রভাবের কারণে চুল অতিরিক্ত অবাঞ্ছিত লোম গজাচ্ছে সেগুলোকে যদি কন্ট্রোল করে নিয়ে আসা যায় তাহলে অবশ্যই এটাকে দীর্ঘ সময়ের জন্য রোগীকে সুস্থ এবং স্বাভাবিক রাখা সম্ভব। খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, উচ্চ ক্যালোরি, উচ্চ শর্করাযুক্ত তৈলাক্ত খাবার পরিহার এবং প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবার যেমন শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, বৈঠকে ইইউ রাষ্ট্রদূতদেরকে জানালেন প্রধান উপদেষ্টা। ভারত বসে হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি জানিয়ে সফররত পররাষ্ট্র সচিবকে বার্তা দিল বাংলাদেশ। সংখ্যালঘুদের প্রতি গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রত্যাশা বিক্রম মিশ্রি। এবং আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ বাদসহ 10 দফা প্রস্তাব পেশ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।